Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম জব প্রার্থীদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে এটি হচ্ছে লেকচার 6, যার আলোচ্য বিষয় ক্লজ। আজকে আমি ক্লজ নিয়ে কথা বলবো। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই যে কোন শিডিউল বা কোন মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা ক্লাসগুলো নিচ্ছি। এই হচ্ছে মাস্টার প্ল্যান 1। এখানে দেখো প্রথম থেকে 1, 2, 3, 4, 5 এই 5টি ক্লাস হয়ে গেছে। আজকে আমি ক্লাস নিচ্ছি 6 নম্বর ক্লাসটি ক্লজের উপরে আমি বিস্তারিত কথা বলবো। আই হোপ আজকের পর ক্লজ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা যারা এই ক্লাসটি আজকে প্রথম করছো বা আগের ক্লাসগুলো মিস করেছো, সামহাও কোনোভাবে মিস হয়ে গেছে, ক্লাসগুলো আবার পুনরায় করতে যাচ্ছ, সেই জন্য তোমাদের জন্য আমি একটি প্লে লিস্ট বানিয়েছি জব ইংলিশ নামের। সেখানে আমি যতগুলো ক্লাস নিয়েছি সবগুলোই আছে, অ্যান্ড ইন ফিউচারে আমি যতগুলো ক্লাস নেব সবগুলো আমি সেখানে রাখবো, সেই প্লে লিস্টের ভেতরে রাখবো। তো ওই প্লে লিস্টের লিঙ্কটা দেখো ডান পাশে আমি সাজেস্টেড আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ওই পূর্বের ক্লাসগুলো করতে পারবে। ওয়েল, এবার আরেকটি বিষয় বলি, তোমরা যারা এই বইটি নিয়ে ফেলেছো শিওর জব ভোকাব, বিসিএস, ব্যাংক জব, এনটিআরসিএ, আরও নানাবিধ কম্পিটিটিভ এক্সামগুলোর কোয়েশ্চেনের সমন্বয়ে এই বইটি তৈরি করা হয়েছে। ভোকাবুলারি পাঠের জন্য একটি সাজেশনমূলক বই। বইটিতে প্রচুর বাংলা ইউজ করা হয়েছে। যারা তোমরা বইটি নিয়ে ফেলেছো, বইটি কেমন লাগছে, পড়ে কেমন বোধ করছো, একটু আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমরা যারা এখনও নাওনি, বইটি অবশ্যই নিয়ে ফেলো। রুমে অনেক বই থাকতেই পারে, বাট স্পেসিফিক একটা বই পুরোটা শেষ করতে হবে। আর এই শেষ করার জন্য আমি দায়িত্ব নিচ্ছি খুব শীঘ্রই। তোমাদের একটি আমি রুটিন দেবো এবং সেই রুটিন অনুযায়ী আমি মডেল টেস্ট শুরু করবো। এই পুরো বইটা আমি শেষ করব। দ্যাটস ওয়াই তোমরা যারা এখনও ভাবছিলেন নেবো কি নেবো না, অবভিয়াসলি নিয়ে ফেলো। আর বইটি নেওয়ার জন্য প্রতিদিন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটা একটু নোট করে রাখতে পারো, 01750872944। এই নাম্বারটায় তোমরা ফোন দিয়ে বিকাশ করে তোমরা অর্ডার করতে পারবে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর যদি তোমরা মনে করো যে বইটির কিছু পেজ আমি পড়তে চাই, অবভিয়াসলি আমার বুক রিভিউ থেকে তোমরা দেখে আসতে পারো, নতুবা আমার ওয়েবসাইট englishmoja.com, সেখানে বইগুলো আছে, বইয়ের পেজও দেওয়া রয়েছে, সেখান থেকে পড়েও তোমরা বইটি অর্ডার করতে পারো। তো এই হচ্ছে একটু অন্য প্রাসঙ্গিক কথা হয়ে গেল। এবার চলো আমাদের আজকে ক্লাসে প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় ক্লজ। ওয়েল, এই হচ্ছে ক্লজ, যার বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। আমি যদি ক্লজের সংজ্ঞায়নের কথা বলি, সংজ্ঞায়িত করতে চাই, তাহলে একটি সেন্টেন্স যাতে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে এবং সঙ্গে অবশ্যই ক্লজ মার্কার থাকবে। ক্লজ চেনার কিছু বৈশিষ্ট্য থাকবে, এটা হচ্ছে ক্লজ। তো সংজ্ঞা আমার পরীক্ষায় আসে না বা তোমাদের পরীক্ষায় দরকার হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি ওটা দিচ্ছি না। এবার কাইন্ডস অফ ক্লজেস, আমরা একটু প্রকারটা দেখে নিই। প্রকারটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা জেনে রাখো ক্লজ হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ, নাম্বার 2 কোঅর্ডিনেট ক্লজ, নাম্বার 3 সাবঅর্ডিনেট ক্লজ। এই প্রকারগুলো একটু জেনে রাখতে হবে, কারণ অনেক সময় এরকম প্রশ্ন করা হয় যে ক্লজ কত প্রকার। ঠিক আছে, এবার আসো সাবঅর্ডিনেট ক্লজের আবার কিন্তু 3টা প্রকার আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, 2 অ্যাডজেক্টিভ ক্লজ এবং 3 হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আসলে পরীক্ষায় কিন্তু এই সাবঅর্ডিনেটের যে 3টা প্রকার রয়েছে এইগুলোই আসলে আসে, একটা সেন্টেন্স দিয়ে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিয়ে বললো যে এটা আসলে কি ক্লজ, এটা কি নাউন ক্লজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তবে প্রিন্সিপাল, কোঅর্ডিনেট বা সাবঅর্ডিনেট ডিরেক্টলি এই কথাটা বলা বা এটা খুবই কম থাকে, খুব বেশি থাকে না। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। আই নো দ্য ম্যান। আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা বলো তো আই নো দ্য ম্যান, এটা কি ক্লজ? আই হোপ তোমরা অনেকেই যারা জানতে তারা হয়তো বা বলে ফেলবে এটা প্রিন্সিপাল ক্লজ। আসলে এটাকে প্রিন্সিপাল ক্লজ বলাই যাবে না, কারণ ক্লজ হতে গেলে অবভিয়াসলি ক্লজ মার্কার থাকতে হবে। মনে রেখো সবাই, ক্লজ মার্কার চিহ্ন, হোয়াট, ইফ, টিল, দো, অলদো, হুইচ, হোয়াট, কিছু না কিছু একটা মার্কার, একটি কনজাংশন থাকতে হবে। তো আই নো দ্য ম্যান কোনো কনজাংশন নেই, কোনো ক্লজ মার্কার নেই, দ্যাটস ওয়াই এটা শুধুই সেন্টেন্স, এটাকে ক্লজ বলা যাবে না। এই ব্যাপারটা ফার্স্টে ক্লিয়ার হয়ে যাও। এবার আসো পরে বাক্যটা দেখি। আই নো দ্য ম্যান হু ইজ আ কিলার। আমি মানুষটিকে চিনি যে কিনা ঘাতক, হত্যাকারী। এই বাক্যতে কিন্তু একটা ক্লজ আছে বা একের অধিক ক্লজ আছে। কেন আমি কিভাবে বলবো? কারণ এখানে কিন্তু একটা ক্লজ মার্কার আছে, একটা চিহ্ন আছে। ঠিক আছে, সো একটু জেনে রাখো, আই নো দ্য ম্যান এইটুকু নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এই অংশটা
নিজেই নিজের অর্থ প্রকাশ করবে, অন্য কোথাও সরিয়ে লিখলেও বাক্যটি কমপ্লিট, আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, প্রিন্সিপাল। বাট যখনই আলাদা করে শুধু আমি লিখবো তখন ওইটাকে আর প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না, ওটা সেন্টেন্স। বাট এই ক্ষেত্রে এটা কমপ্লেক্স সেন্টেন্স, তখন এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ আ কিলার, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, প্রিন্সিপালের অধীনে থেকে যে অর্থ প্রকাশ করে তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাব মানেই অধীন, এটা তো আমরা জানি সবাই, তাই না? এরপরে আসি কোঅর্ডিনেট। হি ইজ পোর বাট অনেস্ট। যদি বলা হয় এটা কি ধরনের সেন্টেন্স বা কি ক্লজ, এটা অবভিয়াসলি কোঅর্ডিনেট। তোমরা একটু মনে রাখবে, অ্যান্ড, বাট, অর এইসব কনজাংশন যোগে যে ক্লজ গঠিত হয় তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজগুলো বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো এটা একেবারেই প্রাথমিক ধারণা। আমি এবার পুরো ব্যাপারটাকে সাম আপ করবো এভাবে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজ তার নিজের অর্থ নিজেই প্রকাশ করে, ওকে। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজ বাক্যে প্রিন্সিপালের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করে। এটুকু বলার। আর যদি একটাই কোনো বাক্য হয় তাহলে সেটাকে অবশ্যই কোনো ক্লজ বলা যাবে না, বিকজ ক্লজ হতে গেলে অবভিয়াসলি ক্লজ মার্কার থাকতে হবে। ঠিক আছে, এইবার আমরা যে কাজটি করব, ক্লজ সম্বন্ধে তোমরা কতটুকু জানো? কেউ না কেউ বা তোমাদের অনেকেই তো ক্লজ সম্পর্কে ধারণা রাখো, তাই না? তাহলে আমরা ক্লজের উপরে একটা বেসিক টেস্ট নেব এবং সেইগুলো কেন হয়েছে তার পাশে আমি লজিকটা বা কারণটা বলে দেব। তো চলো আমরা মডেল টেস্টটা শুরু করি। ওয়েল, বেসিক টেস্ট অন ক্লজ। আমি ক্লজের উপরে টোটাল আজকে 10টা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের জন্য। তোমরা পেজগুলো পজ দিয়ে থামিয়ে সিরিয়ালি খাতায় নাম্বারগুলো 1 থেকে 10 পর্যন্ত দিয়ে সম্ভাব্য আনসারটা নোট করা শুরু করে দাও। 1-এর এ, 2-এর বি, 3-এর সি। যারা পারো তারাই শুধু এই কাজটি করবে, আর যারা পারো না তারা আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আই হোপ সবগুলো ব্যাপারই তোমার কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, 1 নাম্বার, এইভাবেই পরীক্ষা আসলে থাকে। আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। আমি সেই স্থানটির কথা স্মরণ করতে পারি যেখানে আমি জন্মেছিলাম। এই যে জায়গাটুকুতে আন্ডারলাইন করে জিজ্ঞেস করা হচ্ছে এটি কি ক্লজ। এটি কি ক্লজ আমি একটু বলে দিই। অবভিয়াসলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু আমি জানি অনেকেই তোমরা হয়তোবা এটা অ্যাডজেক্টিভ ক্লজ না করে তোমরা হয়তোবা অনেকে এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ করেছো। এর পেছনে কারণ হচ্ছে হোয়ার। তোমরা অনেকেই মনে করো স্থান মানেই হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এখানে একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব এবং তারপরে যদি অবজেক্ট থাকে এবং অবজেক্টের পরে যদি হচ্ছে কোনো ক্লজ থাকে, এটা কিন্তু ক্লজ। এটা হচ্ছে ক্লজ, তার প্রমাণ কি? এই যে ক্লজ মার্কার আছে, সাবজেক্ট আছে, ঠিক আছে। সো যখনই কোনো অবজেক্টের পরে কোনো ক্লজ থাকবে তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটু মনে রেখো তোমরা। অবজেক্টের পরে যদি কোনো ক্লজ থাকে তার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এরপর নাম্বার 2, হোয়াট হি সেজ ইজ ট্রু। এই বাক্যে হোয়াট হি সেজ ইজ ট্রু, এই হোয়াট হি সেজ এটা কি ক্লজ? রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা। আই মিন এটা হচ্ছে নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এটা বাক্যের সাবজেক্ট হয়েছে। তোমরা একটু মনে রাখবে, বা তোমরা যারা আমার নিয়মিত ক্লাস আগে থেকে করছো তারা হয়তো বা ব্যাপারটি জানো। আসলে নাউন যে যে পজিশনে বসে, যে যে অবস্থানে নাউন বসে, সেই জায়গাতে কিন্তু নাউন ক্লজ বসবে। সো তোমরা যারা নাউনের পজিশনগুলো ভুলে গেছো আমার চ্যানেল থেকে একটু দেখে আসো। নাউনের ক্লাস আমি বলেছি যে নাউন আসলে কোন কোন জায়গাগুলোতে বসে। দেখো সাবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে, আর যেহেতু সাবজেক্টের জায়গাতে এই ক্লজ, সুতরাং তার নাম হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, আমি বিশ্বাস রাখি বা আমার ধারণা সম্ভবত তোমরা এখানে অনেকে ক্লিয়ার হচ্ছ না। এখানে আসলে ক্লিয়ার হওয়ার ব্যাপারও নেই, জাস্ট একটু দেখতে থাকো। এরপর নাম্বার 3, আই নো হোয়াট ইউ ওয়ান্ট। আমি জানি তুমি কি চাও। ভার্বের পরে অবজেক্ট পজিশনে, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। আই নো আমি জানি, কি জানি, হোয়াট ইউ ওয়ান্ট তুমি যা চাও, এইটা অবজেক্ট হিসেবে বসেছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। সো নাউন ক্লজ যেমন সাবজেক্ট হতে পারে, নাউন ক্লজ তেমনি কিন্তু অবজেক্টও হতে পারে। তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে যদি কোনো ক্লজ বসে তার নাম হচ্ছে নাউন ক্লজ। নাম্বার 4, দ্য লায়ন ইজ আ বিস্ট অফ প্রি। সিংহ হচ্ছে এক ধরনের শিকারী পশু। এখানে রাইট উত্তর হচ্ছে এ নাম্বারটা। আসলে দেখো, দ্য লায়ন, যেটাই লায়ন সেটাই কিন্তু হচ্ছে এক ধরনের বিস্ট, মানে শিকারী, এক ধরনের পশু। তো লায়ন সম্পর্কে যখন আমি তারই আরেকটি পরিচয় দিচ্ছি, যেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, বিভার্বের পরে কমপ্লিমেন্ট বসতে পারে। সো কমপ্লিমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি এটা কিন্তু নাউন ক্লজ হয়ে যাবে, ঠিক আছে। সো মনে রাখতে হবে, আগে যদি কোনো ব্যক্তি থাকে এবং ব্যক্তির যদি আরেকটি পরিচয় থাকে, সেই পরিচয়টা বেসিক্যালি নাউন ফ্রেজ হয়ে যাবে।
এটা আমাদের ক্লজের একটু বাহিরে প্রশ্ন হয়ে গেছে। এটা যে ক্লজ নয় তার প্রমাণটা কি সেটা তোমরা একটু খেয়াল করো আগে। এটা যদি ক্লজ হতো এর ভিতরে অবশ্যই একটি সাবজেক্ট থাকতো, একটি ভার্ব থাকতো। তুমি খেয়াল করে দেখো এর ভিতরে কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই, দ্যাটস ওয়াই এটি হচ্ছে নাউন ফ্রেজ। এটা একটু ক্লজের বাইরে আলোচ্য বিষয়। যখন আমি ফ্রেজ নিয়ে কথা বলবো নেক্সট লেকচার 7-এ কিন্তু ফ্রেজ নিয়ে কথা বলবো, সেখানে ব্যাপারগুলো আমি ক্লিয়ার করব যে আসলে ক্লজ এবং ফ্রেজের মধ্যে মৌলিক পার্থক্য কী। এবার আসুন নাম্বার 5, উই রিড দ্যাট উই মে লার্ন। আমরা পড়ি যেটা আমরা শিখতে চাই বা শিখতে পারি। এইখানে দ্যাট থেকে শুরু করে আন্ডারলাইন করা অংশটুকুকে আমরা কি ক্লজ বলতে পারি? অবভিয়াসলি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আমি জানি তোমরা হয়তো অনেকেই মনে করেছো এটা হচ্ছে নাউন ক্লজ। অবশ্যই নাউন ক্লজ, আমি অস্বীকার করছি না, বিকজ রিড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, তারপরে অবশ্যই একটি অবজেক্ট লাগে, যেহেতু এটি অবজেক্ট পজিশনে বসেছে দ্যাটস ওয়াই অবশ্যই এটাকে নাউন ক্লজ আমরা বলতেই পারি। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। নাউন ক্লজের প্রকার মূলত নাউন ক্লজটি কার থেকে জন্ম হয়েছে, নাউন ক্লজ কার প্রকার তুমি একটু লক্ষ্য করে দেখো। আমি কিন্তু আগে দিয়েছি এটা হচ্ছে সাবঅর্ডিনেটের প্রকার। সাবঅর্ডিনেট 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো যেহেতু সাবঅর্ডিনেট প্রথম দিকে আছে এবং সাবঅর্ডিনেটের হচ্ছে একটি প্রকার নাউন ক্লজ, সেই দিক থেকে কিন্তু আমরা অবভিয়াসলি সাবঅর্ডিনেটকে প্রায়োরিটি দেব, এটাকে বেশি প্রায়োরিটি দেব। বাট যদি কোনোভাবে সাবঅর্ডিনেট এখানে না থাকতো তাহলে অবভিয়াসলি এটা নাউন ক্লজ হতো। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবে। সাবঅর্ডিনেট ক্লজ যদি অপশানে থাকে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ দেবো, আর যদি সাবঅর্ডিনেট না থাকে সেক্ষেত্রে নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল হলে অ্যাডভার্বিয়াল। ওকে, আচ্ছা এবার নেক্সট পেজে যাই। এই পেজে রয়েছে 6 থেকে শুরু করে 10 পর্যন্ত। ঠিক আগের মতো করে এই পেজটাও তোমরা পজ দিয়ে থামিয়ে তোমাদের মতো করে আনসার একটু ট্রাই করো। যদি আনসার করা হয়ে যায় একটু ওয়েট করতে থাকো, আমি সঠিক আনসার দিচ্ছি ব্যাখ্যা সহ। 6 নাম্বার, ইফ আই সাকসিড আই শ্যাল হেল্প ইউ। আন্ডারলাইনকৃত অংশটুকুকে আমরা কি ক্লজ বলতে পারি? এটা হচ্ছে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, ইফ দিয়ে গঠিত ক্লজটা সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আই মিন যত রকমের কন্ডিশনাল সেন্টেন্স আছে, ইফ, আনলেস, এইগুলো কিন্তু অলওয়েজ অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর এটা যে নাউন ক্লজ নয় তার প্রমাণ হচ্ছে এটা কিন্তু বাক্যের সাবজেক্ট হয়নি, এটা অবজেক্ট হয়নি, এটা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হয়নি। অবভিয়াসলি এটাকে আমরা নাউন ক্লজ বলবো না। আর এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তার কারণ হচ্ছে ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স তাই। আর এটা কোঅর্ডিনেট নয়, বিকজ অ্যান্ড, বাট, অর নেই, তাই না? আচ্ছা, এভাবে তোমরা অনেক কিছু অনেক অ্যাঙ্গেল থেকেও তোমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারো। এরপর নাম্বার 7, উই ক্যানট রিলাই অন হোয়াট ইউ সে। আমরা নির্ভর করতে পারি না তুমি যা বলো তার উপরে। তো এখানে হোয়াট ইউ সে এটাকে আমরা কি ক্লজ বলবো? অবশ্যই এটি নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এটা প্রিপোজিশনের পরে বসেছে, আর আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, আর অবজেক্ট পজিশনে যে বসতে চায় তাকে অবশ্যই নাউন বা নাউন ক্লজ হতে হয়। ঠিক আছে, সো প্রিপোজিশনের পরে যখনই তুমি কোনো ক্লজ দেখতে পাবে তাকে তুমি একেবারে নির্দ্বিধায় নাউন ক্লজ বলবে। ওকে, এরপর নাম্বার 8, সানলাইট দ্যাট ফলস অন দ্য পন্ড ক্যান হিট দ্য ব্রেন। সূর্যের আলো যেটা কিনা পুকুরে এসে পড়েছে, পুকুরের ওপর পড়েছে, ক্যান হিট দ্য ব্রেন, সেটা লবণাক্ত পানিকে গরম করতে পারে। এইখানে সানলাইট দ্যাট ফলস অন দ্য পন্ড, তুমি একটা জিনিস খেয়াল করো তো, সানলাইট সূর্যের আলো, সূর্যের রশ্মি যেটা কিনা পুকুরে এসে পড়েছে, এই যে পুকুরে এসে যেটা পড়লো সেটা কি? সানলাইট, সূর্যের আলো। তো যখনই কোনো নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় কোনো একটি ক্লজ যেটা কিনা সেই নাউনের পরেই বসে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, তখন অবভিয়াসলি সেটা নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ। সো নাউনের পরে যদি কোনো ক্লজ বসে আগের নাউন সম্পর্কে কোনো ইনফরমেশন দিয়ে থাকে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা। নাম্বার 9, হি ইজ ডুইং সামস অ্যান্ড আই এম রাইটিং অ্যান এসে, এখানে অ্যান হবে, অ্যান এসে। সে একটি অঙ্ক করছে, সে কিছু অঙ্ক করছে আর আমি একটি প্রবন্ধ লিখছি। এই বাক্যে অ্যান্ডের পরে আন্ডারলাইনকৃত অংশটুকুকে আমরা কি বলতে পারি? আচ্ছা, তাহলে এখানে আসো, প্রশ্নটা হচ্ছে এই আন্ডারলাইনকৃত ক্লজটাকে আমরা কি বলতে পারি? যেহেতু অ্যান্ড, বাট, অর দিয়ে গঠিত হয়েছে একটি ক্লজ, অবভিয়াসলি সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এর আগেও বললাম যে অ্যান্ড, বাট, অর থাকলে সেটার নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড নাম্বার 10, ওয়েট, অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরে আসি।
অবশ্যই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, বিকজ আনটিল, টিল, দো, অলদো, ইফ এগুলো দিয়ে গঠিত হলে সেটার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আরেকটি বিষয় দিয়ে বা অন্যভাবেও তুমি এটাকে প্রুভ করতে পারো অ্যাডভার্বিয়াল ক্লজ, বিকজ ওয়েট এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই হচ্ছে বেসিক টেস্ট অন ক্লজের উপরে আমি ছোট্ট একটি বেসিক নিলাম। তোমাদের কার কয়টি হয়েছে একটু আমাকে কমেন্টে জানাও। এবার যারা একেবারেই কিছু জানো না, শুরু থেকে শুরু করতে চাও ক্লজের ব্যাপারে, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমি অলরেডি 22 মিনিট 30 সেকেন্ডসের একটি ক্লাস নিয়েছি। 22 মিনিট 30 সেকেন্ডসের একটি ক্লজের উপরে ক্লাস নিয়েছি বিস্তারিত, সেখানে প্রচুর পরিমাণে শর্টকাট দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি সেই ক্লাসটি করার পর তোমাদের ক্লজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সেই ক্লাসটিতে তোমরা চলে যাও। সেই জন্য তোমরা কি করবে, ডান পাশে দেখো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম ক্লজ, এবং একই সাথে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই ক্লাসটি করে ফেলবে। এবং অবভিয়াসলি সেই ক্লাসটি করার পূর্বে এই ক্লাসটিতে একটি লাইকে হিট করে দাও। আর যদি ওই ক্লাসটি করো তাহলে ওই ক্লাসের নিচে অবশ্যই একটি কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা সেই ক্লাসটি করলে। তো আজকে এই পর্যন্তই, আশা রাখছি পরবর্তী লেকচার 7-এ তোমাদের সঙ্গে ফ্রেজ নিয়ে আবারও কথা হবে, এই প্রত্যাশা শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।